তবে শোনেন, ওর যা কথাবার্তার ধরন, বলে কি ব্যাখ্যা দিয়ে যক্ষা বাঁধাবেন না। কি সুন্দর কথা রে! আমি কি বাড়িয়ে বাড়িয়ে বলতেছি, যেটা রাইট সেটাই তো কব। ওর কথাবার্তা শুনি না, সত্যি জ্বলিয়ে ওঠে শরীর। না কইয়া পারবো না। একটা গল্প কব নাকি? না বললে আবার আপনাদের মনোযোগ বাড়বে না। ওই দেখেন না, কয়েকজন মাসুম আটা দিছে, ভাবছে একটু ঠান্ডা পড়ছে, এখানে বসে থেকে করবো কি, লেপের তলায় শুই, আর চান্স তো পাবো না, এরপরে গরমে ধরবে চেপে, তার আগে শুই গিয়ে একটু লেপে, ঠান্ডা যখন পড়েছে। এই মায়েদের হয়তো বাড়িতে কেউ নাই, তাই বসিয়েছে। না মা, বসে থাকুন। কথা যদি ভালো করে শোনে আর বোঝে, তখন আনন্দের আর শেষ থাকে না। ওর কথাবার্তা কেমন শুনবেন, মানে এক ভদ্রলোকের একটাই মাত্র ছেলে, নিজেও একা ছেলেও একা, কিন্তু ছেলেটা একটু বুদ্ধি টুদ্ধিতে খাটো, বুদ্ধিটা ততটা বেশি না, মানে ল্যাংটাও থাকে না, আবার কাপড় পরিয়ে দিলে খুলিও ফেলায় না, এক কথায় বলদ। এখন উনি মনে মনে ভাবে তাই, যদিও একটা বলদ ছেলে জন্মায়, কিন্তু ওরে বিয়ে না দিলে তো বংশ শেষ, তাহলে বংশ বাঁচাই। কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে, তাহলে কি করে বংশ বাঁচানো যায়? ওকে বিয়ে দিতে হয়। একজন সাধারণ পরিবারের সঙ্গে ওর বিয়ে ঠিক হলো, একদম সাধারণ পরিবার, মানে বলদের তো ভালো পরিবার থেকে দেবে না। তবে বর্তমান কিন্তু ছেলে মেয়েদের একটা ভারী কায়দা তৈরি হয়েছে, অনেকে চাকরি করেও কিন্তু বউ এখন মানে মেয়ে পাচ্ছে না। কি কায়দা, কি সুন্দর যুগ আসিয়ে গেছে রে! যদি কেউ প্রেম টেম করিয়া রাখিয়ে পাশে, ওর কপাল হইল, না হলে কিন্তু একটা ভদ্র ছেলে ভদ্র মেয়ে, তাদের খুব সমস্যার বিষয় এসে দাঁড়িয়েছে। এখন আর ব্ল্যাঙ্ক কেউ নাই, সবই তো বুকিং। হ্যাঁ, এখন ব্ল্যাঙ্ক নাই। দেখা গেল কি কথাবার্তা অনেক দূরে এগিয়ে গেছে, না এই মেয়েটাকে পুত্রবধূ করে নেব, হঠাৎ করে বলে ফেললো, একটা কথা আছে কাকা বাবু, কি ওই পড়তে পড়তে বোঝেন তো একজনারে পছন্দ করছি, ওরে সারা বাঁচবো না, কমপ্লিট এনগেজ, ওটা তো ইংরেজি শব্দ। কি কায়দা রে মাইরি! সত্যি আমার কাছে এরকম বেশ কয়েকটা খবর আছে, মানে দুটো ছেলে তো পুলিশে চাকরি করে, ক্যালকাটা পুলিশ। একজন হচ্ছে আগরতলায় অয়েল, ইন্ডিয়ান অয়েলের ইঞ্জিনিয়ার, তাহলে কত তার মাইনে। তার বাবা একজন বড় পোস্টে চাকরি করে, নবান্নে অডিট করেন উনি, এগুলো বড় বড় পদ। সে একটা মেয়ে খুঁজে পাচ্ছে না ছেলের জন্য। বলে কি কব দাদা, সব বুকিং। আরে বিয়ের আগে বুকিং থাকলে সহ্য হয়, বিয়ের পরেও যে কত জায়গায় বুকিং। তবে এসব জায়গার মায়েরা অত্যন্ত ভালো, এরা এসব করে না, আর যদি করে সে তো টের পায়, আমি কব না। কি এসেছে এক যুগের দ্বারা রে! হ্যাঁ, আসতেছে এই যুগ, আর 10 বছর গড়াক না, তারপরে বলবে হরিচাঁদ ঠাকুর কি মোবাইলের কথা কইছে দিদিমণি দেশে, কোন ভগবান মোবাইল দেয় নাই দেশে একজন, এইরকম আসবে। যাক, এইবার ওই ছেলেটার বিয়েটা ঠিক হয়েছে সাধারণ পরিবারের সঙ্গে, দিনক্ষণ স্থির হয়ে গেছে। ছেলের বাবা মেয়ের বাবাকে গোপনে বেশ কিছু টাকা দিয়ে দিয়েছে, এই দিয়ে আমার আত্মীয় স্বজনের সম্মান রাখবেন, আপনি কষ্ট পাবেন না, আমি সব দায়িত্ব নিলাম, খালি আপনি একটু ঘুরিয়ে ঠুরিয়ে ভালোভাবে দেবেন, আত্মীয় স্বজনে এলে পরে তাদের একটু খাইয়ে দেবেন। বেশ, বিয়ের দিন বিয়ে করতে গেছে। এখন ওই যে বলদে কি করেছে জানেন, ওই মামি একটা বড় কাঁসার থালায় নানা রকমের পিঠা বানাই দিয়েছে, বলদে সব খাইছে। অনেকে উপবাসী, উপবাস থাকে, কিন্তু আর উপবাস থাকে না, পিঠা খাইছে, সুশি পিঠা, সাজের পিঠা, পাটি সাপটা, এসব খাইছে। আবার বিয়ে করতে গিয়ে ওই আসে না অনেক সময় গেট ধরে, এসব আছে, আর আছে যদি কোনো জায়গায় থাকে থাকতে পারে, কয়দিন পর আর থাকবে না। এখন ওই গেট ধরেছে, রসগোল্লা দিচ্ছে, ও যেই বড় মানে গোটাটা দেয় তখন আরাম উঠায়, আর যেই একটু কেটে কুটে দেয় ওই আবার মানুষে খায়, মানে মুখে কয় না, ভঙ্গিতে তা বলছে যে আমি ওটুক খাবো না, পুরোটা দে। আর ওই 1000 টাকা 2000 টাকা দিচ্ছে, খাইছে। এবার গিয়ে বসেছে সুন্দর একটা খাটের উপরে, টাইম হয়ে গেছে, পুরোহিত বলছেন ছেলে নিয়ে আসুন, ছেলের পক্ষ ছেলে নিয়ে আসুন, এই মেয়ের পক্ষ মেয়ে নিয়ে আসো, টাইম এসে গেছে, মানে সময় এসে গেছে, লগ্ন বসতে দিয়েছে পিড়িতে। এইবার যে 2-4টে মন্ত্র পড়তে না পড়তে ওই বলদে কাকারে ডেকে বলছে, ও কাকা, মানে সুর তো বলদ, তো বলদা বলদা সুর, ও কাকা। কি রে বলদ সাথে কেন, কি হয়েছে তোর, কি ও কাকা, মানে তো আমি বলছি আমার ভাষায়, ও কাকা কি, হ্যাঁ কি হয়েছে বলছিস কেন, মুই আগুম। মানে 2-4টে মন্ত্র পড়তে না পড়তে ওই বলদে বলছে আমি পায়খানা করব, ওটাকে আঞ্চলিক ভাষায় বলে মুই আগুম।
কাকা পড়ছে জ্বালায়, বিয়ের পিড়িতে বসে ওটাই কয় কি, এখন ওটা পায়খানা করাতেই হবে। আর কম করে 1000 লোকের আয়োজন, তাহলে অত লোকের যখন আয়োজন, তাদের মশলারও তো অনেক প্রয়োজন। এখন তো মিক্সারে চলে বা কিনতে পাওয়া যায়, আগে সব ছিল না, আগে শিলে বাটতি হতো। তা লঙ্কা যদি একটু খুব তেজি লঙ্কা হয়, দেখবেন লঙ্কা বহু প্রকারের আছে। তো ওই লঙ্কাগুলো কীরকম, সরু সরু, পাছাটা ভাঁজ, খাওয়ার সময় কয় বন্ধু আসি, আর তলা দিয়ে যাওয়ার সময় কয় বন্ধু আসি। এই তো আনন্দ পাইছে ওই ভাই, এত সময় কইলাম না কেন। ওই লঙ্কা বাটতে বাটতে দেখবেন মায়েরা, সে ঘরের আমার গিন্নিও হতে পারে, ওই কাজ করতে করতে মানে বাটতে বাটতে দেখা যাচ্ছে গ্যাসটা একটু কমানো লাগবে, একটু হাতটা ধুয়ে লাভ দিয়ে গিয়ে কমায় না। তো এরকম 10 কম করে 30-25 জন কি তারও বেশি সবাই বসে বসে লঙ্কা বাটছে, এ কাজ করে ও কাজ করে, হাত ধোয়া জল থুইছে একটা ড্রামে। এখন বরযাত্রীর লোক তো জানে না যে এই ড্রামে কি আছে, আর রাতে বিয়ে। তা যেই ওই বলদে গিয়ে বলছে হাগুম কইছে, ওরে নিয়ে গেছে কোনো রকম ধুতিটা মাজায়, আন্ডারটা খুলিয়া ও গিয়ে বসিছে। আর ওই বরযাত্রীর একজন কি করেছে, ওই জায়গা দিয়ে ওই ড্রাম দিয়ে হাত ধোয়া জল নিয়ে দেশে, এইবারও জল খরচ করছে। এবার লঙ্কা কে আর বসে থাকে, অনেক সময় হাতের তালু পর্যন্ত জলে, তাই না, যদি তেজি লঙ্কা হয়। আর যদি ওরকম নরম জায়গা পায়, লঙ্কায় তো ধরিছে, ও আইসে পিড়িতে বসে না, এখন পাছা ঘষে, ও বাসে না জ্বালায়, লঙ্কায় তো ভালো মতন দরম দিছে, এখন খালি পাছা মোসর দিচ্ছে। এখন খানিকক্ষণ ডলতি ডলতি ও আরাম পাচ্ছে না, এখন কাকার এটাকে বলছে, ও কাকা, বলে এই আবার কি, আসো তাড়াতাড়ি আসো। গেছে, কি হয়েছে রে, যে আবার কাকা কাকা করতেছিস, আর তোর যা সুর। বলে কাকা বিয়ে করবো না। বলে কেন বিয়ে করবি না, মানে বিয়ের বিরুদ্ধে বসে বলছিস বিয়ে করবো না। বলে না বিয়ে করবো না। বলে কেন করবি না? বলে দেখো কাকা জলে, বিয়ে করার আগে জলে, বিয়ের পরে আরো জ্বলবে, আমি বিয়ে করবো না। তোর কথা শুনে খালি অঙ্গ জ্বলে, ওরে কথাবার্তা রে। যাক, তাহলে আসল এ সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। এইবার বলছে গুরুচাঁদ ঠাকুরকে কেন পতিত পাবন বলা হয়। শোনো, গুরুচাঁদ ঠাকুরের অবদান আমি কি বলবো, যখন মনে মনে স্মরণ করি তখন নিজের কাছে নিজে আনন্দের আর শেষ থাকে না। আজ আসরে দাঁড়িয়ে যে কথা বলছি, এই অধিকারটা দিয়েছেন গুরুচাঁদ ঠাকুর। আজ আপনারা আমাকে কম বেশি ভালোবাসেন, পথ দিয়ে যাওয়ার সময় অনেকে বলেন দাদা কেমন আছেন, ভাই কেমন আছো, অনেকে সরকার মশাই বলে সম্মান করেন। সে আমার গুরুদেবকেও করেন, আমাকেও করেন, যারা কবি গান গাই সবাইকেই করেন, আপনারা ভালোবাসেন। এই যে অধিকার, এটা দিয়েছেন আমার গুরুচাঁদ ঠাকুর। তাই তাকে খালি পতিত পাবন বললে হবে না, জাতির জনক বললে হবে না। গুরুচাঁদ ঠাকুর হচ্ছেন বিশ্বপিতা, খালি বাংলার পিতা না, ভারতবর্ষের পিতা না, গুরুচাঁদ ঠাকুর হলেন বিশ্বপিতা। কিভাবে এটা শুনুন, এবার আমার কথার পিছনে যুক্তিটা শুনুন। যখন 1813 সালে আমাদের শিক্ষা ব্যবস্থা চালু করবার জন্য ব্রিটিশ সরকার 1 লক্ষ টাকা দিয়েছিল। 1 লক্ষ টাকা দেয় যাতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চালু হয়, কিন্তু ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে 15তে চালু করা হলো। যেই 15 সালে চালু হয়, তখনও কিন্তু সবার সেই শিক্ষার অধিকার ছিল না। এইবার শুনুন, আমি একেবারে কোটেশন দিব, দাও তো কাগজটা, বলে যাই, দাও কাগজটা, তোমার হাতে দাও। বেটা তখন এটা ঘুরাইতে বইতা ঘুরাই কিরকম। শুনুন অবস্থাটা কি, মানে সব কথা তো সবসময় মনে রাখা যায় না। এখানে বলছে, বিদ্যাসাগর মহাশয় বলছেন, অলৌকিক কোন শক্তির দ্বারা বা অদৃষ্টের দ্বারা মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। আর্থিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে থাকলেও সংগ্রাম, প্রয়াস, শিক্ষার মধ্য দিয়ে মানুষ বড় হতে পারে। বড় চরিত্র গঠন করতে সংগ্রামের জন্য, মানে সংগ্রামের মধ্য দিয়ে একটা বড় চরিত্র গঠিত হয়। এবার কেন কথাটি বললাম শুনুন। তাই যখন ওই শিক্ষা ব্যবস্থা চালু হলো কত সালে, 15তে, আর 56তে সার্বিক শিক্ষার কথা বলা হলো, মানে সবার, তবুও সবাইকে শিক্ষার অধিকার দেয়া হলো না। বিদ্যাসাগর মহাশয় নিজে বলেছেন, শিক্ষা যেন সাধারণ মানে নিচু সম্প্রদায়ের ভিতরে না বিস্তার ঘটে, তাহলে ভারতবর্ষের ক্ষতি হবে। ভাবতে পারেন যে বিদ্যাসাগর মহাশয়কে আমরা কত সম্মান করি, তিনি বলছেন শিক্ষা যেন সবার ভিতরে নিচু, যারা পিছিয়ে, কুমোর, কামার, তারপরে তেলি মালি, ভুই মালি, সুইপার মানে মুসি,
এদের ভিতরে বিস্তার না হয়, এদের ভিতরে যেন শিক্ষা ব্যবস্থা চালু না হয়, তাহলে ভারতবর্ষের ক্ষতি হবে। আপনারা বলতে পারেন, আপনি প্রমাণ দিতে পারেন, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। এত বড় একজন বিশেষ ব্যক্তির বিরুদ্ধে কিছু বলতে গেলে কাগজপত্র সঙ্গে রাখতে হয়। তাহলে যে মানুষটি বলছে যে শিক্ষা সংগ্রাম ছাড়া একটা মানুষের জীবন সুন্দরভাবে গঠিত হয় না, তিনি বলছেন যেন সবার অর্থাৎ নিচু সম্প্রদায়ের ভিতরে শিক্ষা বিস্তার না ঘটে। ভাবতে পারেন তাহলে তখন অবস্থাটা কি ছিল? অথচ বিদ্যাসাগর মহাশয়কে আমরা কত সম্মান করি, তলায় তলায় তার কিরকম কুভাবনা। তাহলে 56 সালে শিক্ষা সব সার্বিকভাবে বলা হলো, ঠিকই চালু হলো না। আর এই শিক্ষার আলোয় যদি মানুষ আলোকিত না হয়, কোনোদিন তারা নিজের উন্নতি করতে পারবে না। তাই গুরুচাঁদ ঠাকুর বারবার বলছেন যে তোমরা ছেলে মেয়েদের শিক্ষিত করো। যে কথাগুলি আমি প্রথমে অনেক রকম উদ্ধৃতি তুলে ধরেছি সভায়, যে যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের দিবি শিক্ষা। একটা কথা আপনারা শুনেছেন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। যিনি বিদ্যান, সব জায়গায় তার কিন্তু থাকে সম্মান। স্বদেশে রাজা সম্মান পায়, কিন্তু একজন পণ্ডিত মানুষের সম্মান সারা পৃথিবীতেই পাওয়া যায়। তাই তিনি বলছে তোমরা শিক্ষিত হও। আর শিক্ষিত যদি না হয় তা কত ঠকানো যায়। আমাদের অনেক ঠকিয়েছেন মা। আপনারা আপনাদের পূর্ব যারা একটু প্রাচীন তাদের কাছে শুনবেন, যার বয়স 80 বছর 90 বছর তাদের কাছে একটু শুনবেন, তারা এখনো বলবেন, তারা বাস্তব সাক্ষী। হয়তো আমরা পড়েছি বিপদে গিয়েছি কার কাছে? মহাজনের কাছে যাই। মহাজন কি করেছেন? এখানে টিপসই দে। টিপসই দিয়েছি, নিয়েছি কত? 50 টাকা। কিন্তু তিনি এমন কিছু ওখানে লিখেছেন, এমন কিছু কৌশল খাটিয়েছেন, আমি তো অন্ধ। যেমন অন্ধের কাছে আয়নার কোনো মূল্য থাকে না, তেমনি শিক্ষাহীন ব্যক্তিও অন্ধের চাইতে কোনো অংশে কম না। এই জন্য একটা সুন্দর ছন্দে কথা আছে যে অন্ধের কাছে আয়না দিলে পায় না আনন্দ, তেমনি শিক্ষা না থাকলেও মানুষ চোখ থাকতে অন্ধ। তাহলে আমরা চোখ থাকতে অন্ধ। তাহলে ওইখানে ওই মহাজন লিখিয়ে নিয়েছে কায়দা করে, এইবার শুদ্ধ দিতে পারছি না, আসলে দিতে পারছি না, কি হলাম? আমরা হয়ে গেলাম তার গোলাম, সারাটা জীবন তার দাসত্ব করে গেলাম। তাই 1881 সালে খুব সম্ভব, আমি যেটা দেখলাম, একজন এখানে আলোচনা করতে করতে বলছিলেন 31 সালে, যদি ভুল ত্রুটি হয় আপনারা শোধন করে নেবেন। 1881 সালে আমি দেখেছি এটা ফেসবুকে, আর একটা বইতে পড়েছি ওখানে মনে হয় 31, যাই হোক, এই সময় ঈশ্বর গাইনের বাড়িতে ফরিদপুর, সেখানে তার মাতৃ শ্রদ্ধা অনুষ্ঠানে, আমরা যাকে শ্রাদ্ধ বলি, এটা কিন্তু শুদ্ধ কথা নয়। শ্রাদ্ধ মানে কি জানেন? যা লন্ডভন্ড করে দেয়া, নষ্ট করে দেয়া। শ্রাদ্ধ মানে হচ্ছে যা গ্রহণ করা যায় না। এটা হচ্ছে শ্রদ্ধা অনুষ্ঠান। ওই মায়ের শ্রদ্ধা অনুষ্ঠানে তখন নমশূদ্র সম্প্রদায়ের বড় বড় মানুষ এসেছিলেন, বিশিষ্ট মানুষ এসেছিলেন। তখন গুরুচাঁদ ঠাকুর প্রথম এই শিক্ষার কথাটা বলেন, ওরে আজ বড় আমরা পড়েছি সমস্যার ভিতরে, এই জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এই জাতির যদি উন্নয়ন সাধন করতে হয়, শিক্ষা ছাড়া গতি নাই। গুরুচাঁদ ঠাকুরকে ফোর পাস করার পরে ওনাকে কিন্তু স্কুলে ভর্তি নিতে চাইনি, হাই স্কুলে। জানেন গুরুচাঁদ ঠাকুর কোথায় পড়াশোনা করেছেন? করেছেন উনি মাদ্রাসায়, মুসলমানদের মক্তবে। অল্প যখন 4 পর্যন্ত যখন পড়েছেন, তখন হরিচাঁদ ঠাকুর বলছেন তুমি ঘরে বসে পড়াশোনা করো, আর তুমি তোমার মানুষদের শিক্ষিত করে তোলো, যাতে তারা আবার অন্যকে শিখাতে পারে। যেমন একটা চুম্বক, তাকে যদি একটা লোহা স্পর্শ করে চুম্বকত্ব পায়, পায় না মা? আবার তাকে যদি কেউ স্পর্শ করে সেও চুম্বকত্ব পায়। যেমন কারেন্টের তারে বলি আপনাদের ধারে পরপর পরপর যদি বিদ্যুতের সুপরিবাহী কোনো বস্তু দেয়া হয়, তার ভিতর বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে বলছে ওরে তোরা এইভাবে সবাইকে শিক্ষার আলোতে আলোকিত কর, নাহলে এই জাতিকে জাগানো যাবে না। আমাদের চণ্ডাল বলে গালি দেওয়া হতো মা, সেই চণ্ডাল গালি কে মোচন করেছেন? গুরুচাঁদ ঠাকুর। এ বলতে গেলে অনেক কথা, আমি কতটুকু বলবো? বহু কথা। তবু যতটুকু পারি, যে কয়জন আছে শুনুন। আপনারা শুনবেন না আবার গল্প আর গান গাবো, কোনটা বলুন? ধৈর্য হারাচ্ছেন না তো? ধৈর্য হারালে আমি বলবো কোথায়? না ওই যে মায়ের আস্তে আস্তে হাঁটা দেয়, উনি খালি কি এই কবে নাকি? আর যদি মনে করেন যে না গান গান, আমি গান গিয়ে শেষ করতে পারি।
এটুকু বলি শুনুন। তাহলে কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে। তাহলে গুরুচাঁদ ঠাকুর বললেন তোরা সবাই শেখ। ঠাকুরের কয়েকজন পাগল ছিল, বলছে ওদের আগে শিক্ষা দে, ওরে কথা নে, ওদের আগে শিক্ষা দে। এবারে একজন পাগল কি করছেন জানেন, খুব উল্টো পাল্টা ব্যবহার করছে, মানে পড়বো না, ভালো না, এরকম করছে। গুরুচাঁদ ঠাকুর বলছে না, তোদের মনে মানুষই করা যাবে না, তোদের তোদের শিখাবো না, যা। সঙ্গে সঙ্গে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, ও গুরুচাঁদ, একজন আর একটু এলোমেলো আচরণে এত কষ্ট তোমার মনে, তাহলে বৃহৎ জাতিকে জাগাবে কি করে? ধৈর্য ধরো, সহনশীল হও। তুমি যদি অস্থির হও, এই জাতি ঘুমিয়ে পড়বে, এই জাতি পিছিয়ে পড়বে। অত অস্থির হলে হবে না। দেখুন গুরুচাঁদ ঠাকুরকে কিভাবে তিনি পাকা করে রেখে গিয়েছেন। একটা পাগল একটু এদিক সেদিক করছে, তাই তুমি অস্থির হয়ে গিয়েছো, উল্টোপাল্টা কথা বলছো, এত তোমার ক্রোধ। তুমি সংযত হও, তুমি শান্ত হও, সহনশীল হও। তুমি জাতির কথা ভাবো। এদেরকে জাগাতে হলে ওরা আঘাত করবে, তোমার গায়ে থুতু দেবে, তোমাকে চরও মারতে পারে, তবু তুমি তোমার ভাইদের যেন দূরে রেখো না, ওদেরকে আপন করে ওদের জাগাও। ওরা বিশ্বের দরবারে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। গুরুচাঁদ তুমি অস্থির হইও না। ভাবতে পারেন গুরুচাঁদ ঠাকুর বাবার এই আদর্শে এতটা তিনি গর্বিত, এতটা মোহিত। একদিন গভীর রজনীতে উনি বারান্দা দিয়ে হাঁটে, ঘুমোচ্ছে না। মিট সাহেব বলছেন, এ কি আপনি ঘুমোবেন না? গভীর রাত, 2টো কি 2:30 বেজে গেল, আপনি একটু ঘুমান। গুরুচাঁদ ঠাকুর ছল ছল নয়নে বলেছিলেন মিট সাহেবের সন্নিধানে, আমি সেদিন ঘুমোবো যেদিন আমার এই জাতি জাগবে। ওরা যে ঘুমিয়ে পড়েছে, ওরা বোঝে না কিসে ওদের উন্নয়ন, কিসে ওদের চরিত্র হবে গঠন, কবে হবে ওদের সেই চৈতন্য শক্তির জাগরণ, কবে ওরা জাগবে, সবাই সবাইর বিপদ আপদে ভালো মন্দ এগিয়ে আসবে, সেদিন আমি ঘুমোবো। ভাবা যায়? যে মানুষটি জীবনের সর্বসুখ বিসর্জন দিলেন এই জাতির উন্নয়নের জন্য, উন্নয়নের আশায়, এই শীতের রাতে যে ঘুমোচ্ছে না, হাঁটছে। এইবার কি ঘটনা শুনুন যত সুধীজনা। তাহলে সেই জন্য গুরুচাঁদ ঠাকুর বললেন তোরা শিক্ষিত হ, তাহলে তোদেরকেও ঠকাতে পারবে না। ওই মহাজনরা আমাদের এইভাবে ঠকাতো। তাহলে গুরুচাঁদ ঠাকুর বলছেন বিপ্লব, কিসের বিপ্লব? ভণ্ডামির বিরুদ্ধে বিপ্লব, অপসংস্কৃতির বিরুদ্ধে বিপ্লব। আচ্ছা একটা কথা ভাবুন, একটা মাছি নোংরায় বসে বসে না, সে এসে যদি প্রসাদে বসে তাতে জাত যায় না, কিন্তু আমি নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, উনি মুসি, উনি মেথর, উনি কামার, এরা যদি ছুঁয়ে দেয়া হবে না? কি জাতীয় নিষ্ঠা! আমি একজনের নাম কব না, তার মধ্যে এরকম একটা গন্ডগোল আছে, আমি তারেও একটু ধাক্কা দিয়ে যাই, সে যার ঘরে পরে পড়ুক। আচ্ছা আমরা করি কি জানেন, রামান গান গাইতে যাই, ওই বাড়িতে খাবো না কেন, মরা বাড়ি খাওয়া যাবে না, তা সেই বাড়ি চালানো কেমনে গো? এই ফাজিল, সেই বাড়ি টাকানো কি করি রে? সেই বাড়ি টাকায় জাত যাবে না, সেই বাড়ি শাড়িতে জাত যাবে না, খাইলে জাত যাবে। এই কয়েকজন রামায়ণ গায়ক আছেন, জল খাবে না, ম্যাগি বানাই নিয়ে যায়, হেইয়া গেলে কার ঘরে পড়তেছি আমি কব না, সে টের পাচ্ছে। সে বাড়ির টাকায় জাত যাবে না, সে বাড়ির চালে জাত যাবে না, ধুতিতে জাত যাবে না, সেই বাড়ির ভাত খাইলে জাত যাবে। শুনছেন? এইরকম লোকের দ্বারা রামায়ণ দেবেন না আপনারা, কপালে যাও রয়ে যাক। এগুলি ভালো না, একে বলে অপসংস্কৃতি। কোন দোকানে কে মিষ্টি বানিয়েছে তা আমি জানি না, সে মিষ্টি লাগে বাউনের সেবায়, লাগে গোসাইর সেবায়, আমি দিলে নেবে না। এই সব গোসাই গো মতুয়ারা পোষে না। কি বাবা, ধরিস না, ছুস না, খাস না, এগুলো যারা করিয়ে বেড়ায়, এই গোসাই গে মতুয়ারা পাত্তা দেয় না। এই জন্য এক শ্রেণীর গায়ে খালি জ্বালা। আমি চাল দেব, আমি ডাল দেব, আমি দক্ষিণা দেব, আমি কাঠ দেব, আমি থালা দেব, আমি সব দেব, আমি ছুঁয়ে দিলে হবে না। ওরে আমার গোসাই রে! কথা শুনুন, যারা আমাদের অস্পৃশ্যভাবে, যারা আমাদের মন্দির উঠতে দেয় না, যারা আমাদের হাতের ছোঁয়া নেয় না, একটু ভালো করে মিলিয়ে নিন। যে কয়জন আছেন শুনুন, কদিন আর ঘুমোবো, আর কয়দিন কানবো? কান্নাকাটি বাদ দিয়ে এখন একটু ভাবার চেষ্টা করুন, টিকতে পারবেন কিনা সেইটা ভাবুন। আমি বা সদল সরকার কয়দিন গান গাবো? পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো না। এই জন্য মতুয়াদের 5টি হচ্ছে মূল বিষয়। একটি শিক্ষা, সংহতি, একতা, চেতনা, বিপ্লব। এই 5টি বিষয়ের উপরে মতুয়া দর্শনটা দণ্ডায়মান। তাহলে ভাবুন,
অবস্থাটা কোন জায়গায় যাচ্ছে? তাহলে যারা আমাদের ছোঁয়া গ্রহণ করে না, একটু জল দিলে হবে না, একটু ভাতে নাড়া দিলে পরে খাওয়া যাবে না, আচ্ছা সেই তারা, আমার বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, যারা আমাদের ছোঁয় না, আমাদের পছন্দ করে না, আমাদের ঘৃণা করে, তাহলে আমার মা যদি মারা যায়, আমার বাবা যদি মারা যায়, সেই ব্রাহ্মণ ডেকে এনে যদি তারা আমার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া করে, আমার মায়ের আত্মাটারে কি স্বর্গে দেবে, নিতে পারবে? একটু মিলিয়ে নিন। আমাকে যারা ঘৃণা করে, আমার বাবা মায়ের আত্মাটাকে তারা কি করে স্বর্গে দেবে? কি করে দেবে? কোন যুক্তিতে আসে বলুন? এটাই হচ্ছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের দর্শন। একটু কি মিলিয়ে নেবেন না? বাস্তবটা কেমন? আমরা খালি ভাবের ঘরে কাজ সেরে গেলাম, ওতে কাজ হয় না। যাকার একটা গান গাই, গানে গানে দাঁড়িয়ে আপনাদের সন্নিধানে আরো কিছু কথা বলে যায়, গুরুচাঁদ ঠাকুর কি না করেছেন। হ্যাঁ ধরো, সুন্দর করে বলে দাদা মাইকটা দিন। ও যদি যাবি ও পা করো শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খরে, এবার ও যদি যাবি ও পা
প্রয়োজন, একটি নয় দুটি নয় 31টি জাতির প্রয়োজন। যিনি 31টি জাতির উন্নয়ন করিলেন সাধন, তাকে বাবা বলবো কিনা তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা। তাহলে গুরুচাঁদ ঠাকুর কেন তাকে বলা হচ্ছে পতিত পাবন, কেন হচ্ছে বাবা? আমি ছোট্ট করে বলি শুনুন, আবার কখন আপনাদের কাছে আসবো কি আসবো না সেটা সময়ে জানে, তাই না মা? তাহলে এক হচ্ছে তিনি চেয়েছিলেন এই জাতিটাকে জাগিয়ে দিতে। তার ভিত কি? শিক্ষা। যেমন একটা বাড়ি দাঁড়িয়ে থাকে ভিতের উপরে, আপনি দোতলা করবেন না তিনতলা করবেন, সেভাবে হবে রড, সেভাবে হবে ভিত। তাহলে এই জাতিটাকে যদি জাগাতে হয় তার একমাত্র ভিতটা হচ্ছে শিক্ষা। এইটা তিনি ভেবেছিলেন এবং আসলেই তাই। তাহলে আমাদের সন্ডাল বলে গালি দিত, সেটা গুরুচাঁদ ঠাকুর মোচন করে দিলেন। এইবার শুনুন, আমাদের উপরে 1885-তে ক্রিমিনাল অ্যাক্ট এরকম একটা আইন ধার্য হয়েছিল। এর মানেটা কি? আমরা হচ্ছি অন্যায় প্রবণ জাতি, দুষ্ট জাতি। ক্রিমিনাল মানেই হচ্ছে দুষ্ট। আমাদের হেরিডিটি মানে জন্মগত যেটা জিন, ওটাও দুষ্ট। এই আইনের নিয়মটা কি জানেন? যখন তখন অ্যারেস্ট করা যাবে, কোনো জামিন টামিন হবে না, কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে না। এইটা কখন হয়েছিল জানেন? বাংলাদেশে গোপালগঞ্জে হাডুডু খেলা নিয়ে একটা গন্ডগোল হয়, তাতে বেশ কিছু মানুষ মারা যায়। যারা লয়ার তাদের ধান্দা হচ্ছে মক্কেল আসুক, ও ধান্দা ছাড়া পৃথিবীর কেউ নাই। ধান্দার ভিতরে একটা ভদ্রতা আছে, কারো হালকা কারো ভারী, ধান্দা ছাড়া সত্যি কেউ নাই। তবে তার ভিতরে একটা ভালো মন্দ তো একটা থাকে, পার্সেন্ট থাকে। এবার উকিলরা বসে যা কেস করে দেখে যা, দেখ কি হয়, খালা নমগো দেখ কি পরিস্থিতি দাঁড়ায়। ঠিক ওই ক্রিমিনাল অ্যাক্ট আইন ধার্য হলো। গুরুচাঁদ ঠাকুর তখন বাড়িতে ছিলেন না। যেই উনি বাড়িতে এলেন, সবাই গিয়ে নমশূদ্র সম্প্রদায়ের মানুষরা গিয়ে তার চরণে বললো, বাবা বাঁচাও, মরছি। যখন তখন আমাদের অ্যারেস্ট করবে, আমাদের অধিকার থাকবে না, আমরা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, কোথায় ধান খেতে, কোথায় সুন্দরবনে, এখানে সেখানে, তুমি বাঁচাও। গুরুচাঁদ ঠাকুর বলল, তোমরা তাহলে গন্ডগোলের মধ্যে গেলে কেন? এই তথ্যটা অনেকে হয়তো শুনিননি। গেলে কেন? বলে বাবা ভুল করেছি, তুমি এখন আমাদের বাঁচাও। বলছে তাহলে ঠিক আছে, তোদের বাঁচাবো, কথা দে আমি স্কুল করব, তোরা টাকা দিবি। সবাই বলল দেব দেব দেব। দেখুন গুরুচাঁদ ঠাকুরের চিন্তাধারাটা কেমন। যা মিটকে ডেকে নিয়ে আয়। মিট সাহেবকে ডাকা হলো। বলছে আপনি তো দেখুন তো দেখি, এই যে ঘটনাটা ঘটেছে এর জন্য একটা তদন্ত হবে, যে নমশূদ্র জাতির মানুষটা হচ্ছে দুষ্টু, এরা যত নোংরা কাজ এরা করে, হত্যা লীলা চালায়, মানে যত খারাপ অন্যায় প্রবণ জাতি, এটা নোংরা জাতি, অভদ্র জাতি। দেখুন তো এটা তদন্ত করতে কে কে আসবে? বেশ কয়েকজন আসবেন, ম্যাজিস্ট্রেট আসবেন, দারোগা আসবেন, সাহেব আসবেন, এরকম বেশ কয়েকজন। কোথায় আসবেন তারা? সাতরাইল। ওখান থেকে তারা ঠাকুরবাড়ি আসবেন। তাহলে ওখান থেকে ঠাকুরবাড়ি মানে ওরাকান্দি যেতে গেলে কম করে 4 মাইল। এইটুকু শুনুন না, আর একটা কথা বলি, ইতি টানবো, নাহলে আপনারা থাকবেন না, তোতে ভালো কথাটা শুনুন। গুরুচাঁদ ঠাকুর বলে, শোন, এই 4 মাইল রাস্তা তোরা মাটি কেটে সুন্দরভাবে তৈরি করে দিতে পারবি 4 দিনের মধ্যে? তোদের বাঁচাতে না হয় কিন্তু পারবো না, পারবি? ওরা বললো পারবো। 4 মাইল 4 কিলোমিটার নয়, 4 মাইল 1760 গজে 1 মাইল তোরা তৈরি করে দিবি? হ্যাঁ, মাটি কেটে রাস্তা তৈরি করে দিল। গুরুচাঁদ ঠাকুর বলে তো হবে না, তোরা কলা গাছ লাগা রাস্তার পাশ দিয়ে, সুন্দর করে মাটিটা চেপে দে, পাশেরটা কলা গাছ লাগাবি, আর একটা গাছের সঙ্গে আর একটা গাছের মালা গেঁথে দিবি। মানে একটা বিয়ে বাড়ির যেমন গেট করা হয় ওইভাবে করবি। এত সুন্দরভাবে সাজিয়ে দিলেন। যেই তদন্তকারীরা এলেন,
লঞ্চে করে নামলেন। যুবক ছেলেদের বলছে, শোন, তোরা সবাই ডঙ্কা কাশি নিশান নিয়ে তোরা বাদ্য বাজনা বাজাতে বাজাতে, আর মায়েদের বলা হলো তোমরা লাল পেরে কাপড়, ভিতরটা সাদা, মাথায় কাপড় দিয়ে, যারা বিবাহিত তারা মাথায় কাপড় দেবে, আর ওই কুলোর ভিতরে প্রদীপ থাকবে, ধূপতি থাকবে, দুর্বা থাকবে, ধান থাকবে, যা দিয়ে বরণ করা হয়। এইভাবে তোমরা বরণডালা নিয়ে সাহেব আসবেন, দারোগা আসবেন, এসপি আসবেন, তোমরা বরণ করে নিয়ে আসবেন। যেই তারা লঞ্চে নেমেছেন, সবাই জয় জয় হরি বল, হরি বল বলে ধ্বনি দিল, জয় হরি বল, গৌর হরি বল। সবাই ধ্বনি দিচ্ছে, ধ্বনি দিয়ে মায়ের উলুধ্বনি, শঙ্খধ্বনি, ফুল ছিটিয়ে দিল গায়ে। ওইভাবে বাদ্য বাজনা বাজাতে বাজাতে ঠাকুর বাড়ি নিয়ে এলো শশীভূষণ ঠাকুর। তিনি সাহেবকে সংবর্ধনা দিলেন। এইবার যখন তাকে বরণ করা হলো, সাহেব বলছেন, মিট সাহেব, তোমরা ততটা বাংলা বোঝেন না, ওরা তো ইংরেজিতে কথা বলেন, তুমি আমাকে বলো তো দেখি, এই যে বরণ ডালায় আলো কেন, প্রদীপ কেন? মিট সাহেব বলেছিলেন, এই সাহেব, আপনার জীবনে যেন কোনোদিন অন্ধকার নেমে না আসে, এই জন্য এই আলো, এই প্রদীপ। আপনার জীবনটা আলোর মতো আলোকিত হোক, কোনোদিন যেন অন্ধকার হাতছানি না দেয় আপনার এই জীবন যাত্রায়, এই জন্য এই প্রদীপ। তাহলে ধূপ কেন, ধূপতিটা কেন? বলছে এর মানে হচ্ছে এই ধূপের গন্ধে কি হয়, পোকামাকড় দূরে সরে যায় আর সুগন্ধে ভরে যায়। তা আপনার জীবনে নানা রকমের পোকামাকড় বলতে কি, কুভাবনা, কুচিন্তা, এগুলো যেন দূরে সরে যায়, আপনার জীবনটা যেন সুগন্ধে ভরে ওঠে, তাই ধূপতি। ফুল কেন? ফুল হচ্ছে সুন্দর, সৌন্দর্যের প্রতীক, আপনার জীবনটা ফুলের মতো বিকশিত হোক। ধান কেন? এই ধান হচ্ছে অন্ন সংস্থানের প্রতীক। আহার ছাড়া আমরা বাঁচি না, সে রুটি খাই আর যে যাই খাই না কেন, বিরিয়ানি খাই, খেতে তো হবে, তাই নাকি? তাহলে ধান হচ্ছে আমাদের খাদ্য সংস্থানের প্রতীক। বাহ বাহ বাহ। দুর্বা কেন? এই দুর্বা দীর্ঘদিন বেঁচে থাকে। একটা দুর্বা ঘাসকে যদি কেউ শিকড় শুদ্ধ তুলে ফেলে, কোনো পাখি যদি বাসা করে নিয়ে কখনো বাতাসের পরশে নিচে পড়লে, আবার বৃষ্টির ছোঁয়া পেলে বা জলের ছোঁয়া পেলে আবার তারা অঙ্কুরিত হয়, সহজে মরে না। সাহেব, এই দুর্বা কেন দেওয়া হয় জানেন? আপনার জীবনটা দীর্ঘজীবী হোক, তার প্রতি। সাহেব আনন্দে অভিভূত, বলছে আপনি একটু তাকান, দেখুন তো মাঠ ভরা ধান, ওই দেখুন কত সুন্দর নৌকা, এই যে বরণ ডালাটা এরা তৈরি করেছে, এরা জাল দিয়ে মাছ ধরে, এরা ধান লাগায়, এরা নৌকা বানায়, এদের হাতের কাজ কত সুনিপুণ জানেন? এরা ছোট ছোট কুরুশ কাটা দিয়ে কত কি তৈরি করতে পারে। যে টেবিলটার সামনে আপনাকে একটা কাপড় দেওয়া হয়েছে, সাদা কাপড়, তাতে ফুল, পদ্ম ফুল, জানেন এটা এই ঘরের মায়েরা ওই সুই সুতো দিয়ে সুন্দরভাবে তুলেছেন। আপনি বলুন, যাদের ভিতরে এত দীনতা, এত নম্রতা, এত ভদ্রতা, এই জাতিটা কোনদিন দাঙ্গাবাজ হতে পারে? এরা পারে অপরকে লুটে পুটে খেতে? একটা স্বৈরাচারী জাতি, অভদ্র জাতি এটা হতে পারে? আপনি বলুন। সাহেব বলল, এত নমনীয়তা, মাথায় এত সুন্দর গুণ্ঠন দিয়েছে। না 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 না, এটা ভুল। তিনি তখন ক্রিমিনাল অ্যাক্ট আইনটাকে তিনি বাদ দিয়ে দিলেন। আজকের ওই আইনটা থাকলে আসরে দাঁড়িয়ে গান গাওয়া, ঝোরে জঙ্গলে পশুর মতো থাকা লাগতো আমাকে। ওই রকম যদি বন্য জীবনেই থাকতে হতো আমার মা বাবাকে, তা আমাকে জগতে আনার মতো ভাবনাও মা বাবার হয়তো জাগতো না। গুরুচাঁদ ঠাকুর কি করলেন শুধু, যে বলছেন এই আইনটা বাদ দিয়ে দিলাম, তখন গুরুচাঁদ ঠাকুর করজোরে বলেছিলেন, একটা স্কুল পাশ করে দিন সাহেব। আমি এখানকার যারা প্রশাসক মণ্ডলী তাদেরকে বলেছি, তারা শুনেছেন, কেউ করেনি। সঙ্গে সঙ্গে সাহেব একটা স্কুল পাশ করে দিলেন। এই হচ্ছে আমার গুরুচাঁদ। এগুলো যখন ভাবি, খালি আসরে নয়, চলার পথেও মনে পড়লে না, ভাবি গুরুচাঁদ তুমি যা যা করে গেলে,
তোমাকে চিনলাম না, তোমাকে বুঝলাম না, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ হয়ে তোমাকে চিনতে পারলাম না, তোমাকে মূল্যায়ন করতে পারলাম না। আজ তুমি যেখানেই থাকো না কেন, সুখে থাকো, কিন্তু তোমাকে যেন আমি আর কলঙ্কিত না করি। ভাবতে পারে এইভাবে অগণিত তার কর্মকাণ্ড। ছোট্ট করে একটা কথা বলি, তাকে বলা হয় রাজর্ষি। কেন জানেন? কেন বলে গুরুচাঁদ ঠাকুরকে রাজর্ষি? গুরুচাঁদ যখন সাহেব ব্রিটিশ ওখান থেকে নির্দেশ দিল যে ভারতবর্ষে কোন কোন জাতি কি অবস্থা আছে তার একটা তথ্য দেয়া হোক, সবাইকে নিমন্ত্রণ করা হলো, সব জাতির প্রতিনিধিকে, নমশূদ্র জাতিকে নিমন্ত্রণ করা হলো না। এই কথাটা কে বললেন? গুরুচাঁদ ঠাকুর। কাকে বললেন? মানে গুরুচাঁদ ঠাকুরকে বললেন মীর সাহেব। মানে এটা জাতি সম্মেলন হবে 1907 সালে। কোথায়? ফরিদপুরে সর্বজাতি সম্মেলন। যে যে জাতি তাদের কথা সেখানে গিয়ে বলবে, কিন্তু সবাই নিমন্ত্রিত হলো, গুরু আমাদের নমশূদ্র জাতিকে নিমন্ত্রণ করলেন না। কেন? কারা করলো না? ব্রাহ্মণ আর কায়েতরা। ওই বিদ্যাসাগরের মতো মানসিকতা যে এরা যদি শিক্ষিত হয় দেশের ক্ষতি হবে। তার মানে কি? ওই যারা ভণ্ড, যারা শয়তান, যারা অসভ্য, সংখ্যায় কম অথচ সবার ভালো ভালো খাবারটা লুটি ফুটে খায়, এটা আর থাকবে না। ওদের জ্বালা ধরলো, ব্রাহ্মণ আর কায়েতদের। কিন্তু মীর সাহেবের কাছে শুনে বলছে, আচ্ছা মীর, তাহলে কি করা যায়? বলে আর কি করবো? বলে তুমি যাও। তুমি না তো, আপনি গিয়ে বলুন এই সাহেবকে যে সর্বজাতি সমন্বয় সভা, সেখানে কেন নমশূদ্র জাতি সুযোগ পাবে না। তাকে এমন ভাবে বুঝালেন, তিনি সঙ্গে সঙ্গে চিঠি করে দিলেন। গুরুচাঁদ ঠাকুর গিয়েছিলেন সেই সভায়। জানেন কি ঘটনা? গুরুচাঁদ ঠাকুর গেলেন, যখন চিঠি দেয়া হলো, ওমা কষ্ট হচ্ছে না? কথাগুলো একটু শুনলেন না আপনারা? ধৈর্য ধরে শুনুন, এইটুকু বলে আমি ইতি টানি। তাহলে গুরুচাঁদ ঠাকুর চিঠি করালেন, মানে চিঠি অনুমতি নিলেন। উনি আগের দিন চলে গেলেন প্রসেনজিৎ হাওলাদারের বাড়িতে উনি থাকলেন, কারণ ওখান থেকে ঠাকুর বাড়ি থেকে ওখানে পৌঁছাতে যদি না পারেন, আগের দিন চলে গেলেন। এখন সভা শুরু, সাহেব এসে গিয়েছেন, কিন্তু ঢুকতে দিচ্ছেন না। কে? নবকুমার চাকি ছিলেন গেটম্যান, মানে গেটে। উনি একজন বড় অফিসার। গুরুচাঁদকে ঢুকতে দিচ্ছেন না। মীর সাহেব বলছে, কি সবাই এসে গেল, গুরুচাঁদ কই? গিয়ে দেখছেন আটকে দিয়েছে ওনাকে। তাই বলছে, কি ব্যাপার, একে ঢুকতে দিচ্ছেন না কেন? বলে এর অনুমতি নাই। বলে এই দেখুন চিঠি। চিঠি যেই দেখালো, ভিতরে চলে গেলেন। এইবার যখন সাহেব এলেন, সবাই উঠে ওনাদের সেই স্যালুট ফ্যালুট সব দিয়েছেন। গুরুচাঁদ ঠাকুর কিচ্ছু করেননি। যেই সবার দেওয়ার পরে বসেছেন, এইবার গুরুচাঁদ ঠাকুর উঠে করজোরে প্রণাম করছেন। আমি নমশূদ্র জাতির প্রতিনিধি, আমি এই স্যালুট দেব না, আমি তো প্রণাম করব। সাহেবও প্রণাম করছেন। কম করে 15 মিনিট সাহেবও প্রণাম করছেন, উনিও প্রণাম করছেন। মীর সাহেব বলছেন, সাহেব বসুন, আপনি এই সভার শ্রেষ্ঠ ব্যক্তি। বলছে, উনি কে? কে আমার সামনে দাঁড়িয়ে? বলছে, উনি হচ্ছেন লর্ড অফ গুরুচাঁদ। বলছে, উনি গুরুচাঁদ না, ওনার ভিতরে আমার যিশুকে দেখতে পাই। আর সেদিন গুরুচাঁদ ঠাকুর ওই সভাতে গিয়েছিলেন রাজবেশে। কলকাতা থেকে 500 টাকা খরচ করে উনি জামা প্যান্ট, মানে কাপড় নিয়েছিলেন, সাহেবী পোশাক, তাই পরে উনি গিয়েছিলেন। তারপরে বলছেন, বলুন আপনার কি কথা? উনি 6টা দাবি রেখেছিলেন। কি? সবার জন্য শিক্ষার ব্যবস্থা, উচ্চ শিক্ষা দিতে হবে। কোনো ছেলেমেয়েরা বিদেশে যদি গিয়ে পড়াশোনা করে, তার জন্য সরকার বেয়ার করবে তাদের খরচ। 3টি। আর কি? আর কি কি বলুন? আর হচ্ছে আইনসভায় 2 জন প্রতিনিধি থাকবে, একজন নির্বাচিত আর একজন মনোনীত। এইভাবে উনি 6টা দাবি তুলেছিলেন। তখন ওই ব্রাহ্মণ কায়েতরা, এটা যখন অ্যানাউন্স হয়ে গেল, প্রচার হয়ে গেল, তারা আবার শুরু করলো কি জানেন? ওই ব্ল্যাকমেল যাকে বলে ইংরেজিতে। এই দাবি যদি পাশ হয়, তাহলে বাংলার মাটি রক্তে লাল করে দেব। ওই ব্রাহ্মণরা আর কায়েতরা এই আন্দোলন শুরু করলো। 2 বছর হলো না। পরে যখন ব্রিটেনের লর্ড বদলে গেলেন, বাংলার সাহেব বদলে গেলেন, ওখানে এলেন লর্ড মিন্টো আর লর্ড মুরলি মিন্টো। এই হচ্ছে, মানে নামের অনেকটা মিল আছে, আমি তাড়াতাড়ি বলছি শুনুন। এবার উনি সে বলছেন, কি ব্যাপার, এগুলো পাশ হয়নি কেন?
এ তো অনেক আগে পাশ হওয়ার কথা, উনি পাশ করে দিলেন। 31টি জাতি 1907 সালের পর সার্বিক অধিকার আমরা পেয়েছি। আচ্ছা বলুন, গুরুচাঁদ ঠাকুর কি খালি নমশূদ্রের নাকি? এই জন্য তিনি বলেছিলেন, যদিও নমকুলে জন্ম আমার, তথাপি আমি নই নমর একা। দীক্ষা নাই, শিক্ষা নাই, ঘরে নাই ধন, মনে রেখো তোমরা সবাই আমার আপনজন। কি সুন্দর কথাগুলো বললেন। জাতি প্রাণ, জাতি মান, জাতি মোর ভগবান। গুরুচাঁদ ঠাকুর বলছেন, জাতি আমার মান, জাতি আমার প্রাণ, জাতি আমার ভগবান। তাহলে এই মানুষটিকে আমরা পতিত পাবন বলবো না? এনাকে আমরা কি বাবা বলবো না? যিনি 31টি জাতিকে জাগিয়ে দিলেন, 31টি জাতির প্রাণ দিলেন। তাই আমি প্রথমে দাঁড়িয়ে বলেছিলাম, যেদিন আমার ঘরের মানুষ জানবে গুরুচাঁদ ঠাকুরের অবদান কি, সেদিন গুরুচাঁদ ঠাকুর খালি জাতির জনক না, তিনি হবেন বিশ্বপিতা। এত বড় অবদান কার ক্ষেত্রে আছে বলো? যাক, সংক্ষিপ্ত ভাবে বলে গেলাম আমি দাঁড়িয়ে সবাই। আচ্ছা, এবার কি মিলন গীতি গাইব নাকি বলুন? কর্তৃপক্ষের কেউ আছেন এখানে? এই বাবা রাজা, শোনো তো, হ্যাঁ এখন কি মিলন গীতি গিয়ে দেবো? আমার বাবা এসে একটা গাক, আমি তো শ্রেণী গোসাইয়ের গান গাইলে আমি যদি যাবিও পাক। এবার বাবা একটা গাক, আপনাদেরই তো ঘরের ছেলে, তাই না? ঠিক আছে, ও একটা গান করুক, তারপর আমরা মিলন গীতি গাই। তবে দেখিতে দেখিতে রজনী দেখি গভীরেতে ধায়, আমার বাবা এসে একটা গান করুক দাঁড়িয়ে সবাই। অনেক কথা বলার থাকে জানেন ভক্তগণ, তবে মন দিয়ে যদি শোনে কথা হয় আনন্দ বর্ধন। একটু ঠান্ডা পড়েছে তাই বাড়ি চলে যায়, আবার গান নিতে একটু দেরি হয়েছে, কথা মিথ্যা নয়। আগামীতে যখন গান হবে আমার রইল নিবেদন, একটু তাড়াতাড়ি আরম্ভ করবেন, আনন্দ পাবে ভক্তগণ। তবে আর বেশি কথা বলবো কিসের দায়ে, আমার মতো আমি এবার করে যাবো সাহেব, কোন কোন রেখে গেলাম তো নিবেদন। আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন, গুরুদেবের চরণে প্রণতি জানাই, যার শুভ আশীর্বাদে কবি গীতি গাই। পিতা মাতা চেপাতবদ্ধ করি অনুসরণ, যাদের কারণে পেলাম আমি মানব জীবন। ভাগ চলে বেশি বলে নিশি প্রয়োজন, আমার মতো আমি এবার করি সমাপন। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, এই সব নিচে চরণে প্রণতি জানাই। অনেকবার কথা বলতে গেলে পারে বলতে দিতে পারে জানে জানে পুরো রেখে গেলাম নিবেদন। আমার মধ্যে কথা করি মনে জানেন, এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। হরিচাঁদ গুরুচাঁদ হরিচাঁদ প্রেমানন্দে বলবো হরি 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 বল হরি বল। হরি বল। তা আপনারা এই কয়জন বসে রয়েছেন কে? বাড়ি যা জুটিনি নাকি? বাড়ি যান চলে তো মানে মহানন্দ হালদার এসে বলে গেলেন রসাভাসে, কি সুন্দর হাগুমির গল্প দিয়ে থুয়ে গেছে দেখছো? হ্যাঁ, পড়ো নাই তো হাগুমির পালায় ঠিক পাবা কেমবায়, কেমন জ্বালায়। ওই কলকাতা শহরে সরকার থেকে আয়োজন করেছে, যেই জগতে মানে এই পশ্চিমবঙ্গের ভিতরে পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে যে কানা খুড়া বোবা ল্যাংড়া টেরা বুসা এই সবাইকে নিয়ে মানে কলকাতায় একটা মঞ্চ হবে, ওখানে যারা শিল্পী আছে, কানা শিল্পী ভালো বেহালা বাজায়, তারপরে বোবা শিল্পী ভালো ছবি আঁকতে পারে, কেউ বাঁশের বাঁশি বাজাতে পারে, কেউ পাতা দিয়ে বাঁশি বানায়, তারপরে কেউ কলসি বাজায়। এত সুন্দর প্রতিভা যারা বোবা হয় অন্ধ হয় এদের ভিতর থাকে। তাই এদের নিয়ে এই পশ্চিমবঙ্গ সরকার কি করেছে, একটা সভা তৈরি করেছে, এরা আসবে বাজিয়ে বাজিয়ে দেখাবে যে কেউ গান করবে, অন্ধ মানুষ গান করে ট্রেনে ট্রেনে, ভালো সুন্দর বেহালা বাজায়। আমাদের মাঝে একজন ছিল ওই রতনবাবু, ভালো বেহালা বাজায়, অন্ধ। তো গল্পটা উনিই বলছিল, গল্প না হলো অরিজিনাল সত্যি কথা। কষ্ট তুই তো জানোস না, আমগো লইয়ে গেছিল কলকাতা। এইবার কলকাতায় লাক্সারি বাস, ভলভো বাসগুলো আছে না, 60-70টা সিট, ওই 60-70 সিট ভরা কানা খোড়া বুয়া।
এই নিয়ে কলকাতায় গেছে। এইবার কলকাতায় ওই সরকার থেকে এদের সম্বর্ধনা দিচ্ছে, দেওয়ার পরে তারপরে ফুলের তোড়া দেয়, তারপরে এক একজনের হাতে 5,000 টাকা দিছে। বিষয়টা বোঝেন, কানা মানুষ হাতে 5,000 টাকা, এই এত কাশি আসে কোনতে? কানা মানুষের হাতে 5,000 টাকা করিয়ে, তাহলে 60-70টা যদি সিট হয় বাসে, তাহলে ওই সিট ভরা কানা ভরা, আর কানার মধ্যেই হাতে হাতে 5,000 করে টাকা। এখন ওই যে ড্রাইভার মনে মনে করতেছে চিন্তা, যে এক এক কানার হাতে 5,000 করে টাকা, মোর সিরে এই গাড়ি নিয়ে আমি চালাই যদি রাস্তায় দিয়ে যাই, এমনই অবস্থা, ছিনতাইকারী পথ ভরিয়ে থাকে, যদি গাড়ির সামনে দাঁড়িয়ে ডাকাতের দল এগে কাছে 5,000 করে টাকা নেয়, আমি বিপদে পড়ি। ড্রাইভারের তো ওই শীতকালের বেলায়, শীতের ভিতরে ড্রাইভার যাচ্ছে গেমে নিয়ে, তাড়াতাড়ি যেতে হবে, কান্না এক একজনের বাড়ি পৌঁছতে হবে। এইবার জোরে জোরে যখন গাড়ি ছাড়ে, অনুষ্ঠান সেরিয়ে সবাই যখন গাড়িতে করে বাড়ির দিকে যায় ফিরে, এমন সময় ওই এক কানা, ওর মধ্যে ভালো মন্দ খাইতে দিছে, সরকারি খাওয়া তো, ডাল, সয়াবিন তরকারি, বেগুন ভাজা, ছাগলের তরকারি, সব কিছু দিয়ে বেশ সুন্দর করে ওকে খাওয়াইছে। এখন খাওয়ানোর পরে ওই বাস ভরিয়ে তো কানা নিয়ে আসতেছে ড্রাইভারে। যখনই ড্রাইভারে নিয়ে আসতেছে, এক কানার মধ্যে লাভ দিয়ে উঠে আমি আগুম। বোঝেন ব্যাপারটা? ড্রাইভারের জ্বালায় ড্রাইভার বাসে না, যে এগে নিয়ে বাড়ি পৌঁছাই দিয়ে আসতে হবে, এক কানা ওটাকে আমি আগুম। বুঝছেন? আগুম মানে ওর পায়খানায় ধরিছে। এখন ড্রাইভার করে মানা, বাস তো থামানি যাবে না। এই কোন জায়গায়, কলকাতার থেকে চাকদা পর্যন্ত আসতে গেলে ফাঁকা জায়গা পড়ে, এই জায়গায় যদি ওই একজন আঁকতে চায় তাইলে তো বিপদে পড়বে। ড্রাইভার যদি একবার গাড়ি থামায়, যদি ওই ডাকাতের দল আসিয়ে ছিনতাই করে, তাহলে তো বিপদ। এইবার কি করেছে, ওই ড্রাইভার কয় কি গাড়ি থামানি যাবে না, আগমতো যা করো গাড়ি থামানি যাবে না। গাড়ি একবার জায়গা মতো যাই, আর কোনো জায়গায় একটা বাজার দেখে তারপরে তো থামবো, লাইট জ্বলবে সেই জায়গায়, তাহলে আর ভয় থাকবে না। এইবার কি করেছে, ওই ড্রাইভারের সামনে ওই কানা ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি বাস খোলো, থামাও, নালি এই জায়গায় কিন্তু আগুন। এখন ড্রাইভার চিন্তায় পড়েছে, মোর সিরে যদি ওই বাসের মধ্যে আগিয়ে দেয়, তাইলে তো বিপদ ছাড়া আর কিছু নাই। কোন জায়গায় সুইপার পাবো, কিটা পরিষ্কার করবে, বাস ভরিয়ে নেটাই নেবে না। তা ড্রাইভার জোরে জোরে চালিয়ে এক জায়গায় দেখছে বেশ আলো টালো আছে, তা ড্রাইভার ওই জায়গায় গাড়ি থামাইছে। এবার থামানোর পরে কোথায় ওরে ধরে নেবে, অন্ধ মানুষ চোখে দেখে না, এইবার ওরে হাতে করে ধরে নিয়ে নামাবি নামায় এক বুড়ি কচু গাছ লাগাইছে। মুই কচু খাবে, জামাই বাড়ি আসবে, মুই কচু দিয়ে রুই মাছের মাথা দিয়ে রাঁধবে, এই চিন্তা করিয়ে মুই কচু গাছ লাগাই থইছে। বুড়ি কিন্তু এই কচু বাগানে কেউরি ঢুকতে দেয় না, মানে যত্ন করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখে। আর জ্যোৎস্না রাত, এমন সময় ওই ধরিয়ে কানার হাত ওই ড্রাইভার নামাইয়ে মনে মনে ভাবে, তাই আমার অত দিয়ে দরকার নাই, এই কানারে এই কচু বাগানে থুয়ে দি। ও তুমি ড্রাইভার? না না, তোমার কথা করছি না, অন্য ড্রাইভার, অন্য ড্রাইভার, তুমি না। তা ওই ড্রাইভার যখন ওরে নামাই দিয়েছে ওই জায়গায়, ভাবছে কি এই জায়গায় পরিষ্কার আছে, পরিষ্কার জায়গায় ঝোপের মতন কচু বাগানে যদি একটু পায়খানা করিয়ে থয়, তাতে কিছু হবে না অসুবিধা, তারপরে নিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। এইবার ওই কানারে নিয়ে যখন ওই জায়গায় নামাই দিছে, এইবার কানার তো খাইছে, মেলাক্ষণ চাপিয়ে রাখিছে, আর বুড়ি কিন্তু ঘরে ঘুমাচ্ছে। জ্যোৎস্না রাত, বেশ শীতের বেলা, খুব সুন্দর লেপ মুড়ি দিয়ে যখন ঘুমায়, ওই কানারে যখন ওই জায়গায় ছাড়িয়ে দেয়, কানা তো যখন মারিয়ে দিছে, ওই বুড়ির গম ভেঙে গেছে। বুড়ি মনে মনে চিন্তা করছে, কি রে হঠাৎ কি বজ্রপাত হইল নাকি, এই রকম তো শব্দ জীবনে শুনি নাই। কারণ আরো তো সুখী আঁকতেছে ওই জায়গায় বসে, বুড়ি অনেকক্ষণ সহ্য করেছে, আর ঠিক থাকতে পারতেছে না। যখন মেলায় ছাড়িয়ে দিয়েছে, দেশ ভরে ছড়াই গেছে। এখন বুড়ি হেরিকান নিয়ে তাড়াতাড়ি আসতেছে, কি ডারে, আমার মনে হয় কেউ ওই জায়গায় নামছে। এখন বুড়ি হেরিকান নিয়ে যখন ওই বাগানের মধ্যে যায়, কচু বাগানে, বুড়ি দেখতে পায় তাই যে এক কানারে বসাই দিয়েছে, হাগিয়ে ছড়াই দিয়েছে। তা বুড়ি ডাক দেখো, এই কি ডারে, এই জায়গায় কে এসেছিস, কে এইভাবে মাখাইছিস? ওই কানা কয় আমি। কয় তুই কেডা?
কয় কি আমি অন্ধ, চোখই দেখি না। তা বলছে তুই এই জায়গায় আগিয়েছিস কে? বলছে আমি চোখই দেখি না, পায়খানা পাইছি তাই আগিয়ে দিছি। কয় এখনই তোল তুলে পরিষ্কার কর। ও তো কয় আমি তো সই দেই না। বুড়ি কয় এই দিকে আয়, এই দিকে আয়, তোর আজকে সই দেহাই। ও কয় আমি সই দেই না, আমার ক্ষমা করে দাম, বাড়ি যাব। বলে তাড়াতাড়ি নিজের হাত দিয়ে পরিষ্কার করে উঠাবি, তারপরে বাড়ি যাবি, তা না হলে তোরে বাড়ি যাইতে দেওয়ার অভিপ্রায় নাই। তাহলে উনি আজকে আসে মহানন্দ আলদার যেরকম সরাই তুই গেছে, এ পরিষ্কার করবে নাকিটা? এমনভাবে সরাইছে, মানুষ সব সরাইছে, সবাই যার যার মতন বাড়ি চলে গেছে, বুঝছেন? যাকে আমারও দেখি দরকার, আমি একটা গান গেয়ে তারপরে মিলন গীতি গাই নাকি? অনেক রাত হয়ে গেছে, আর সময় নেই। হরি বল। হরি বল। তা আমরা এবার মিলন দিব, যেহেতু আমি একটা ছোট্ট গান করে নিই, আমার দাদু গুরু অসীম সরকারের একটা লেখা। তো এই জগৎ মাঝারে চালাকি করলে পরে জ্বালা কি পরে তা বোঝা যায়। এই জন্য চরণ ধরে করি মানা, কেউ কিন্তু চালাকি করবে না। চালাকি করতে গেলেই সে বিপদে পড়বে। কেমন এই গানটা আপনারা করেন অনুধাবন। ওরে যত করো চালাকি, পাছে দেখো জ্বালাকি। যত করো চালাকি, পাছে দেখো জ্বালাকি। তোমার কর্ময় অনুযায়ী ফল রে মনুয়া। ওরে বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া। ওরে যত করো চালাকি, পাছে দেখো জ্বালাকি। যত করো চালাকি, পাছে দেখো জ্বালাকি। তোমার কর্ম অনুযায়ী ফল রে মনুয়া। বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া। বুঝিয়া সামাল হয়ে চল। তাহলে বুঝিয়া তুমি সামাল হয়ে চলো। ভুলভাল ভাবে চললে হবে না, চালাকি করলেও হবে না। গুরুচাঁদ ঠাকুর এসে জগৎ মাঝারে শিক্ষার আন্দোলন করে শিক্ষা দিয়ে গেছে, তাই তো? তা যখন শিক্ষা দিয়ে গেছে, আমি বলি আপনাদের কাছে, শিক্ষার জন্য মানুষ তো শিক্ষিত হয়েছে, কিন্তু শিক্ষিত লোকে সবাই হয়েছে বটে, কিন্তু মানুষ কি কেউ হয়েছে? শিক্ষা, তুমি এই জায়গাতে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, এখনই ডিস্টার্ব করবা না, চুপ করে দাঁড়াও, নাহলে চলে যাও। তাহলে মানুষ যদি শিক্ষিত না হয়, মানুষ যদি শিক্ষিত না হয়ে মানুষ মানুষ হতো, গুরুচাঁদ যদি মানুষকে মানুষ করার মন্ত্র শিখাতো, এটাই কিন্তু বড় হতো, তাই না? তাহলে মানুষ না হয়ে শিক্ষিত হয়ে কি লাভ হবে? শিক্ষিত হয়ে ঘরে ঘরে কি হয়েছে? শিক্ষিত হওয়ার পরে না এই জগৎ মাঝারে বৃদ্ধাশ্রম বাড়িছে। বৃদ্ধাশ্রম ছাড়া আর কিছু গুরুচাঁদ ঠাকুর বানাই যেতে পারিনি। যত মানুষ শিক্ষিত হয়েছে, মা বাবারে খাতি দেয় না, উচ্চ শিক্ষিত হওয়ার পরে বৃদ্ধাশ্রমে থুরিয়ে যাও। কি শিক্ষিত হইয়া কি উন্নতি করিস? জগতে যে যে শিক্ষিত হইছে, এই যে নিচু জাতের জন্য আসন সংখ্যা বেশি, চাকরি যারা চাকরি করবে নিচু জাতির জন্য তাদের আসন সংখ্যা বেশি রাখিছে। এইবার কি না, যারা এই শূদ্র জাতি, যারা এসসি এসটি, এদের জন্য এরা কি 25 পালি পাস। সবাতে সত্য করি প্রকাশ, 25 পেলে 12 ক্লাস হয়ে যায় পাস। তাহলে যে পাস হয়েছে 25 পাইয়া, সে চাকরি করতে গেলে তার জন্য আসন আছে। আর যারা ব্রাহ্মণ হায়ার কাস্ট, ওদের চাকরি পাওয়া অত সোজা না, ওদের পেদান বের হয়ে যায় 70, 78, 90, 98 না পেলে কোনো সময় চাকরি হয় না। আচ্ছা, যে পড়াশোনা করেছে 98 পেয়েছে, সে যদি একজন ডাক্তার হয়, আর যে 25 পাইছে নমসুন্দর জাত, সে যদি ডাক্তার হয়, বুঝেন ব্যাপারটা কোন জায়গায়? বুঝেন? আপনারা তো ছোট জাত, খুব আনন্দে আছেন, আমরা কোম্পানি পাস হয়ে যাই। তাহলে তোমরা পাস হয়ে যে বাস দিয়ে যাচ্ছ, তা ঠিক পাও না? যদি কোনো ডাক্তার দেখাতে এই নমসুন্দরীর দ্বারে না যাওয়াই ভালো। 25 পাওয়া পাস,
আর যে 98 পেয়ে ডাক্তার হয়েছে ও শিক্ষিত বেশি না, ওর ক্ষমতা বেশি, তাহলে তোমরা শিক্ষিত একই লাভ করেছো। মানুষ আগে হও। ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ে বল। আর ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ে বল। তোমার এদিনও ফুরাবে, হিসাবে দিতে হবে। এদিনও ফুরাবে, হিসাব দিতে হবে। তোমার এদিনও ফুরাবে, হিসাবে দিতে হবে। করিলে নিজের মরণ কল রে মনুয়া। বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। তাহলে শূদ্ররা নমশূদ্ররা কি ব্রাহ্মণরে দেখতে পারে না, বলিয়ে গেল না? তো ব্রাহ্মণ লাগাই না আমরা শ্রাদ্ধে, যে আমাকে হিংসা করে। হিংসা কি করিয়ে করে? যে মনে মনে ঠিক পায় ওরা আমার হিংসা করে রে মশাই, তাহলে সেইভাবে যে এই জগতে যেমন সে তার কর্মফল তেরম, আর সে ভাবেও তেমন। হিংসা করে তুই ভাবলি কেম ভাই, ঠিক পাইলি কেম ভাই, তার মানে তুই করিস দেই তো ঠিক পাইছিস, তাই না? মানুষ একটা রুটি নিয়ে সকালবেলা একজন রুটি দিয়ে তাল বড়াই খাচ্ছে, তাল বড়াই খাচ্ছে, রুটি দিয়ে গাছের ডালে কাউকে বসে রয়েছে। কাউও মনে মনে ভাবে দেখছি সি সি লোকটা দেও দি গু খাচ্ছে। লোকটাকে আসলে গু খাচ্ছে, ওদি তাল খাচ্ছে, আর কাক ওই জায়গাতে ব্যস্ত আছে দেও দি গু দিয়ে রুটি খায়। মানুষটা ঠিক পাইয়া কয়, এই কাক কি ভাবিছিস? এই হলো তাল, তুই ভাবিছিস মাল। মাল নাই যে তাল, তুমি ঠিক পাও নাই। ব্রাহ্মণরা নিন্দা করে না, তুমি নিন্দা মন নিয়ে গড়িয়ে বেড়াও দে, তোমার মনে হয় যে নিন্দা করে। যাইয়ে মিশিয়ে দেখো, ভালো ওরা তোমার থেকে তো ভালো। তাই রাবণারে কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। রাবণ আর কংস ধ্বংস হয়েছে। তাহলে তুমি বুঝিয়ে সামাল হয়ে চলো। যখন তুমি এসেছো জগৎ মাঝে, কি নিয়ে এসেছো, যাবে কি নিয়ে যাবে, চিন্তা করে কর্ম কইরো, তারপরে তো। রাবণ আর কংস হয়েছে ধ্বংস, ওদের ছিল বড় দল। ওরে পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। আর পাপে হলে পূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। এ জীবন যাবে রসাতল রে মনুয়া। বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। তাই যাই কর কর্ম, ত্যাজিলে ধর্ম, তার কাছে থাকে না তো বল। যা কর্ম করো ধর্ম সাথে রেখো। কর্ম বড় কি ধর্ম বড়? আমরা যদি বলি কর্ম বড় না ধর্ম বড়, তাহলে কি বলবেন আপনি? ধর্ম বড়, কেউ বলবে কর্ম বড়। কিন্তু এই দিকে লক্ষ্য রাখবেন, যে কর্মের মাঝে ধর্ম জড়িত রয় সেই কর্মই বড় হয়। তাহলে কর্মের মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে কর্ম কিন্তু বড় হবে না। তাই বলছে তোমরা যাই কর কর্ম, ত্যাজিলে ধর্ম, তার কাছে থাকে না তো বল। দাদু অসীমের রচনা ভুল কেহ বুঝো না, অসীমের রচনা ভুল কেহ বুঝো না। অসীমের রচনা ভুল কেহ বুঝো না। ছেড়ে দাও মায়ার যত ফল রে মনুয়া। বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। আর রাত্রি অনেক হয়ে গেছে দেখিবারে পাই, আর তবে বেশি বলে আমার দরকার কিছু নাই। গুরুচাঁদের ঠাকুর দেখো শিক্ষার আন্দোলন করে, শিক্ষার আন্দোলন করে শিক্ষিত মানুষের করে। শিক্ষিত না করিয়ে যদি মানুষকে মানুষ করিত, তবে কিন্তু জগৎ আনন্দময় সদাই হইত।
তাহলে শিক্ষার দ্বারাই জগতে হইল কি কল্যাণ, আপনারা বসে শোনেন যত ভক্ত দল। তাহলে শিক্ষিত হয়ে মানুষ বৃদ্ধাশ্রম দিয়েছে গড়াইয়ে, তাহলে এই বৃদ্ধাশ্রমের দ্বারাই মা বাবার ভালোবাসা বিচ্ছেদ হয়ে যায়। আগের জগৎ দেখেন, যারা আমাদের ঠাকুরদা বাবারা পূর্বপুরুষ ছিল, তারা শিক্ষিত ছিল না, কিন্তু মা বাবাকে ভক্তি করত, মা বাবাকে সবসময় প্রণাম দিত, সবাইকে গুরুজনদের শ্রদ্ধা করত। আর এখন কেউ করে, দেখলে পরে গুরুজন আরেক রাস্তা দিয়ে আটে চলে যায়, এখন আর প্রণাম করে। তাই যার যার ধর্ম তার কাছে বড় বটে হয়। বসে বসে বললাম আমি মহতি সভায়, নিজের ধর্মকে নিজে শ্রেষ্ঠ রাখিয়া, পরের ধর্মকে যদি নিন্দা করে সে রাখিয়া, পরের ধর্ম কবু নিন্দা করা ভালো নাহি হয়। পরিষ্কার বুঝাইলাম মহতি সভায়। তবে এর পরে মহানন্দ হালদার সভাতে আসিবে, তারপরে মিলন গীতি গাইবে ধর্মরাজ সভা পরে। আপনারা বসে বসে করিবেন শ্রবণ, আমি দেখিবারে পাই যত মাতৃগণ। সকলের চরণে করিলাম বন্দন, আশীর্বাদ মস্তকে আপনারা করিবেন অর্পণ। যাকে চলে বেশি বলে দরকার কিছু নাই, অনেক রাত্রি হয়ে গেল দেখিবারে পাই। তবে আজ রাত্রে অনেক রাতে গান শুরু হলো, বসে বসে শুনলেন যত জ্ঞানী দল। 8টার সময় যদি হয় কবি গান, আসরে কি থাকে কবু ভক্ত প্রাণ। এই জন্য পুনরায় যদি গান হয় 5টায় গান দেবেন, শোনেন শুধু চয়, তাই না মা? এত রাত্রে কি লোক বসে থাকে, তারপরে দোষ হয় আসরে গায়করা খারাপ গাইছে চলিয়ে গেছে, আরে 10টা অব্দি লোক থাকে সেটা। তাহলে 5টার থেকে শুরু হলে আমরা এতক্ষণ গান শেষ হয়ে যেত। অন্তরে অন্তরে করিলাম ধারণা, আর তবে বেশি কথা বলিব না। এরপরে মহানন্দ হালদার সভাতে আসবে, তার ভাবের তত্ত্ব কথা খুলিয়া বলিবে। তবে যাক চলে, বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এদিকে তো দেখি যত ভক্তগণ, আমি সকলের শিশরণ বন্ধন মান করতে শিশরণ করিলাম বন্ধনে। পূর্বের কবিয়াল দেখুন যারা ছিল, একে একে সদস্য সবাই চলে গেলে বজায় রাখতে হলে এই বাংলা কৃষ্টি নতুন একটা করতে হবে। আমার প্রতি শুভ দৃষ্টি সবাই কবি জানা, আমার মতো পুরো একটা কবির বলবেন রাজহংস মতো জল দুধ দেয়, জলটুকু বাদ দিয়ে দুটুকু খাই। আপনারা জানি ভাই রাজহংস তা আমার কিন্তু জলে দুধ মিশানো মুক্তি দেয়। দাড়ি দিন আমার যদি পড়ে যায় ক্ষমা, তবে দয়া করে কিছু করে জন্য ক্ষমা করে আশীর্বাদ করিলে জানে আপনাদের জন্য গাইতে পারবেন। রাষ্ট্র থাকে জমি আল্লাহ ভাই বান্ধব হয়ে তার প্রতি সালাম জানাই, সালাম রেখে কালাম করে শুধু তাদের জন্য আমার কবি গাওয়া এই পর্যন্তই আমাদের বলা সাঙ্গ হয়ে গেল। যার যার ইষ্ট প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে এবার মিলন গীতি গাই। শোনো বাবা স্বপনওয়ালা, সবকিছু এক জায়গায় মিলালে হবে কেন? 34-এ পাস ওটা সবার ক্ষেত্রে, তুমি 25 পেয়ে নমশূদ্ররা পাশ করেছে কোথাও দেখাতে পারো? এবার চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটু কনসিডার, যাতে সম্প্রদায়টা জেগে ওঠে। খালি তো নমশূদ্রদের নয়, এসসি এসটিদের ক্ষেত্রে তো আরো ছাড়। তাই তারা পড়াশোনা করবার মানসিকতা ততটা পোষণ করে না। শোনো, সবাইকে জেগে ওঠার জন্য এই প্রয়াস। কোনটা দিয়ে যে কোনটা বলো রে বাবা। যাক, সঙ্গপনে তোমার শনে, মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার শনে মনে আমার মিলন। স্বপনবালা এসো সভায়, কিছু বলার থাকলে বলো আমায়। দেখো দেখতে দেখতে সময় গড়ায়, শোনাও তোমার মধুর বচন। হরি বল। আমার মিলন। ওরে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়, তুমি ব্যাখ্যা করে একটু বুঝাবে আমার। কি করে নারী নিয়ে ব্রহ্মচারী হয়, শুনতেই আমার হলো এক সঙ্গপনে তোমার শনে মনে
পতুয়াদের বাজারে দেখিবারে পাই হরি বলে নাচে কত পাগল গোসাই কেনই আমরা পাগল নাম পাই তুমি একটু করবার না আমি বলি তব সন্নিধানে অনেক সময় পরে তারা জানায় অজানার মাঝখানে সেই ভাবনায় এই ভুবনে পাগল বলে সর্বক্ষণ আর তোমার তারা জানা অজানার মাঝে হাবুডুবু খায় জাহাজে সীতা জানানো জানতেই আমার সম্পত্তি রয় এখানেই হলো পাগলের নিদর্শন গুরুচাঁদ ঠাকুর শিক্ষার আন্দোলন করে জীবিত করলেই মরা জাতিরে কিন্তু তার জন্য ঘরে ঘরে বৃদ্ধাশ্রম করে কেন এটা হলো করবার নন এখন আমাদের ওই আশ্রম দিয়ে দরকার নাই একটু কায়েত বামনদের দিকে তাকা আমরা আশ্রম করে ওগুলোরে বাঁচাই এটাও তোমার জানার প্রয়োজন ওরে নমশূদ্র ওরা নাকি আগে ব্রাহ্মণ ছিল এদের ব্রহ্মত্ব জ্ঞান কোথায় গেল একটু কৃপা করে সভায় বলো শুনবে যত ভক্ত সুধীজন এখনো এদের ব্রহ্মত্ব রয় একটু ভালো করে দেখলে আজও পাওয়া যায় ভাবনা বলো কিসের দায়ে ভালো করে করো অন্বেষণ তাহলে আমরা যদি সবাই ব্রাহ্মণের সন্তান হই আমি মনের কথা খুলে কই কেন আমরা ব্রাহ্মণ বিদ্বেষী হই করো তুমি একটু বর্ণন ওরা একটা শ্রেণী এই ক্ষমতা গ্রহণ করে দেখো কিভাবে আমাদের শোষণ করে একটু ভাবো তোমার নিজের ভিতরে তবে হবে তোমার উন্নয়ন বাবা শুনে তোমার তর্ক যুক্তি হৃদয়ে আমার জাগলো ভক্তি কি করিয়া পাবো মুক্তি কৃপা করে করো বর্ণন আমি জাগবো তোমায় জাগাবো রাষ্ট্র পরিষেবা যাহা দেয় সবাই নেব আচ্ছা আচ্ছা আবার রাষ্ট্রের কাজে আমিও যাব এটাই হবে আমাদের নিদর্শন এখন আমার কর্তব্যটা কি তুমি কৃপা করে বলো দেখি জানিতে চাই তোমায় ডাকি কৃপা করে একটু করো বর্ণন হরি গুরু সাহেব যে আদর্শ দেয় তুমি প্রচার করো এই বসুধায় কোন জাতি যদি নিদ্রিত রয় তাকে জাগানোর আছে প্রয়োজন শুনে তোমার মধুর কথা বাহ! মুছে গেল মনের আবিলতা তাহলে তোমার কত গুরু পাবো কথা গুরু রূপেই আমি করিব বরণ কোন মতুয়াদের মধ্যে গুরুগিরি নাই এক গুরু হলো হরিচাঁদ গোসাই তার চরণে গড়াগড়ি খাই এটা তোমার ভাবার প্রয়োজন তবে আর বেশি না বলে কথা মিলনের পর্ব শেষ করব হেথা ওরে শ্রবণ করলো বিজ্ঞ শ্রোতায় আমরাও কিছু করলাম বর্ণন আরো কিছু জানার রয় তুমি বলতে পারো এই না সভায় দেখো কয়েকজন না এখনো বসা যায় বলো বলো তোমার বসন তোমার কাছে বলে রাখি আর কি ভাই আছে আমার জানার বাকি যেদিন ফাঁকি
একই দেবে প্রাণ পাখি, গতি আমার কি হইবে তখন? ও কথা তুমি ভাববে পরে, এখন সংসারটাকে নাও সুন্দর করে। ওই স্বর্গমর্ত পাবে পরে, ওটা দিয়ে এখন নাই প্রয়োজন। ওই যে মহাপ্রভু করেছে মানা, তোমরা দারু নারীর মূর্তি কেউ দর্শন করো না। তাহলে কি হয় পরবর্ণনা একটুখানি আমি করিব শ্রবণ। ওনার কথার মধ্যে যাহা লুকায়, অনেকে বোঝে নাই, উল্টো ব্যাখ্যা যে দেয়। একটু পাকা হয়ে যাবে নারীর ধারে হায়, হবে তোমার আনন্দ বর্ধন। এবার আমার ব্যথা গেল ধুরি, সংসার করব নিয়ে নারী, যেন আমি সংসার করতে পারি, কৃপা তুমি করো এখন। একটা কথা বলিয়ে সভায়, একটা কথা বলিয়ে সভায় আছেন যত ভক্ত সুবিষয়, দেখুন দর্শনের কত পার্থক্য রয়। ওদিকে চৈতন্য চরিতে পাওয়া যায় নারীকে নরকের দ্বার করেছে বর্ণন। আপনারা কম বেশি জানেন ভক্তগণ, হরিগুরু চাঁদ এ কথা বলে না, কত সুন্দর তাদের আছে যে ভাবনা। নারী যদি কারো মা হয়ে যায়, শ্রদ্ধা তার এ করো সুনিশ্চয়। আবার যদি স্ত্রী হয়, মর্যাদা তাকে দেবে সবসময়। যদি কারো বোন হয়, স্নেহ করো এই বসুধায়। যদি কন্যা হয়ে পড়ে, কত আনন্দ এই সংসারে। কোনো সম্পর্ক যদি না থাকে হয়, সম্মান করবে অতি সুনিশ্চয়। কিন্তু শাস্ত্রে যাহা আমরা পাই, নারী নরকের দ্বারে হাই, এই কথা হয়, এই কথা কিন্তু মতুয়াদের নাই। তাই তো তার চরণে প্রণতি জানাই, এই সুন্দরভাবে তিনি করেছেন গ্রহণ। আপনারা জানেন যত ভক্তগণ, কামিনী কাঞ্চন কি সে গুণহীন, ভবপথে কবি যদি পালোচিত দিন, অতভাবে সম্মান জানায় হরিগুরু চাঁদ এসে বসুধায়। তাই তো তার আদর্শ ক্রিয়া গ্রহণ, আমরা চরিত্র করিব গঠন। নারীকে যেন আমরা মর্যাদা দেই, এই ভাবনা তোমার কাছে কই, যেন সঠিক মূল্যায়ন হয় এই জগতে অতি সুনিশ্চয়। তবে আরো বেশি কথা বলবো না, বলবো না, দেখি জগতের মধ্যে কবি কল্পনা অনেক ভালো কথা বলতে পারে, বলতে পারে নারী নারী কোনো মরিকে কালামাত্র নিবেদন নমতে বলে এইখানে ও ভাইয়ের শেষ হয়ে গেল। একবার হরিচাঁদ গুরু